স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি লুৎফা ফৌজিয়া। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 14 ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে হানাদার পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 7টার দিকে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষ 71-এর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, এই মুহূর্তে দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে দিনাজপুর থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী সুলতান মাহমুদ। সেখানকার খবর জানাচ্ছেন তিনি। সুলতান, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কি কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে আমাদের জানান। আপনি জানেন আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই উপলক্ষে দিনাজপুরের যে সবচেয়ে বড় যে স্মৃতিস্তম্ভ দিনাজপুর চেহেলগাজী মাজারে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এই পুষ্প অর্পণ করতে আসছেন এবং এটি হচ্ছে আজকের দিনের প্রথম যে বুদ্ধিজীবী দিবসের প্রথম স্মৃতিস্তম্ভ তারা পুষ্পমাল্য অর্পণ করছেন। এখানে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিবের নেতৃত্বে এখানের সকল কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এই স্মৃতিস্তম্ভে তারা রয়েছেন এবং তারা এখানে স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে তারা কিন্তু এই পুষ্পমাল্য অর্পণ করছেন। এবং এখানে দিনাজপুরের যে প্রফেসর আব্দুর রাজ্জাক আসলে মূলত এই দিনাজপুরের যে শিক্ষা বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন, তার সাথে আমরা একটু সরাসরি একটু কথা বলতে চাই। স্যার, আপনারা এখানে আসছেন, পুষ্পমাল্য অর্পণ করছেন শহীদ বুদ্ধি দিবস উপলক্ষে, যদি আজকের অনুভূতি। শুভেচ্ছা সবাইকে। আজকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমাদের স্বাধীনতা যুদ্ধের শেষ লগ্নে এই 14 তারিখে বাহিনী আমাদের বুদ্ধিজীবীদের নিধন করে এদের মেধা এবং মননকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু পাক বাহিনীর সেই অভিপ্রায় পূর্ণ হয়নি। আমরা এর 2 দিন পরেই আমরা আল্লাহর রহমতে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আজকের এই দিনে 71-এর স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবী সহ সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পূর্ণ আত্মার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি আজকে ফুলেল শুভেচ্ছা নিবেদনের জন্য। ধন্যবাদ দিনাজপুর শিক্ষা বোর্ড সচিব প্রফেসর আব্দুর রাজ্জাককে। তিনি আসলে জানালেন যে শহীদ আমাদের ঠিক স্বাধীনতার 2 দিন আগেই বুদ্ধিজীবীদেরকে এই নিধন করা হয়েছিল, যার কারণে বাংলাদেশকে একেবারেই বুদ্ধিজীবী নিধন করার যে সর্বশেষ চেষ্টা চালিয়েছিলেন পাক বাহিনীরা, তাদের স্মৃতিস্তম্ভে কিন্তু তারা পুষ্পমাল্য অর্পণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করার জন্যই এখানে মূলত এসছেন। লুৎফা। সুলতান, আপনাকে ধন্যবাদ। 54 বছর আগে এক মহাকাব্য রচনা করেন এদেশের সূর্য সন্তানরা। মুক্তিযুদ্ধ নামের সেই মহাকাব্যের বিজয়ের ঠিক 2 দিন আগে এদেশের মেরুদণ্ডকে ভেঙে দিতে কুৎসিত বর্বর নকশা করেন তৎকালীন পাকিস্তানের মেজর জেনারেল রাও ফরমান আলী আর এই দেশের কিছু রাজাকার, যার বলি হয় বুদ্ধিজীবীরা। অথচ এত বছরেও তাদের অবদানকে করা হয়নি রক্ষণাবেক্ষণ, হয়নি পূর্ণাঙ্গ তালিকা। তরুণ প্রজন্ম আর শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা জানান, যে কোনো মূল্যেই ইতিহাসকে রক্ষা করতে হবে। এখনও এখানে এলে অনেকেই বুদ্ধিজীবী হত্যার সেই বর্বরতা অনুভব করেন। প্রতি বছর ধুয়ে মুছে পরিষ্কার করা এই বেদিতে খুঁজে ফেরেন স্বজনকে। 1971-এর ডিসেম্বর
স্বাধীনতার দ্বার প্রান্তে যখন আনন্দের ফল্গুধারা বইছে, ঠিক তার আগ মুহূর্তে শিক্ষক, সাংবাদিক, শিল্পী, প্রকৌশলী ও লেখক সহ চিহ্নিত বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনাবাহিনী আর তাদের এদেশীয় দোসররা। বিভৎস নির্যাতন আর হত্যার পর স্তূপ করে ফেলে রাখা হয় এই রায়ের বাজার, মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া সহ দেশের নানা প্রান্তে। পরাজয় নিশ্চিত জেনেই এই হত্যাকাণ্ড, যেন স্বাধীন হতে পারলেও দেশটি বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে। পাকিস্তানি সামরিক জান্তার পক্ষে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন মেজর জেনারেল রাও ফরমান আলী। এরপর কেটে গেছে বহু বছর, তবুও শেষ হয়নি বুদ্ধিজীবীদের তালিকা, বরং ভিন্ন এক প্রয়াসে মুক্তিযুদ্ধকেই বিতর্কিত করার অপচেষ্টা চলমান। এজন্য রাষ্ট্র এবং ব্যক্তির অনীহাকেই দায়ী করলেন এই শহীদ পিতার সন্তান। আমাদের বাবাদের যারা সতীর্থ বা যে বুদ্ধিজীবীরা সেই সময় বেঁচে গিয়েছেন, যাদেরকে হত্যা করা হয়নি বা যারা মোটামুটি কিছুটা নিরাপদে থাকতে পেরেছেন এবং পরবর্তীতে বাংলাদেশে থেকেছেন, হয় তারা কিছুটা উদাসীন ছিলেন, অথবা তারা মনে করেছেন যে স্বাভাবিক প্রক্রিয়াতেই মানুষ সবকিছু জানবে, অথবা সিম্পলি তাদের উদ্যোগের অভাব ছিল। রাষ্ট্রের কথা বললে রাষ্ট্রেরও একটা উদাসীনতার জায়গা ছিল, এবং সেখানে আমরা ঘুরে ফিরে দেখেছি যে সেখানেও এই শহীদ বুদ্ধিজীবীদের ব্যাপারে এক ধরনের একটা দিবস কেন্দ্রিক বা শুধুমাত্র উপরে উপরে জিনিসটা করার জায়গাটা করা। তিনি জানান, বর্তমানে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার যে প্রবণতা চলছে, তাও ইতিহাস বিকৃতিরই অংশ। বাংলাদেশটা কোন দিকে এগিয়ে যাবে, আমাদের বাবারা কি চিন্তা করতেন, এখনকার প্রজন্ম কি চিন্তা করে, একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হয়তো আমরা ভবিষ্যতে আসতে পারবো, যাতে করে আমরা সত্যিকার অর্থে সামনে এগিয়ে যেতে পারি। তবে এটা ঠিক যে মুক্তিযুদ্ধের আলাদা যে তাৎপর্যের জায়গাটা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের জায়গাটা, সেটাকে শেকড় এটুকু বুঝতে হবে আমাদেরকে, এবং সেটা মানতে হবে এই কারণে যে ওই শেকড় ছাড়া আমরা যতই আন্দোলনের কথাগুলো আনি, এগুলো কিন্তু নড়বড়ে হয়ে যাবে। পাঠ্যপুস্তকে চর্চায় জীবনযাপনের প্রকৃত তথ্য না জানানোর দায় অগ্রজদের, এমন অভিযোগ করে তরুণরা জানান, ৭১কে ধারণ করেই এগিয়ে যেতে হবে। অনেক মা, বোন, ভাই বোনের মৃত্যুর মাধ্যমে আমরা এই দেশটাকে পেয়েছি। অবশ্যই মুক্তিযুদ্ধটা আমাদের লালন করতে হবে এবং আমরা লালন করি। তাদের যে চেতনায়, সে চেতনাকে আমরা লালন করব। ২৪ ছিল আমাদের রাজনৈতিক মুক্তি, দেশ বা স্টেট হিসেবে যে মুক্তিটা, সেটা আমাদের তো ৭১ই হয়েছে। ১৪ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবস, এই কনটেক্সটে অনেকে জানে না, বইয়ের কনটেক্সটে হয়তো সেইভাবে তুলে ধরা হয়নি। রক্তের দামে কেনা এই বাংলা আর কোনো হিংস্র হায়ানার ভয়াল থাবায় যেন ক্ষতবিক্ষত না হয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে এমনটাই চাওয়া এ মাটির সন্তানদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এবারে যাচ্ছি অন্য প্রসঙ্গে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সেখান থেকে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, ওসমান হাদির বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের একটু বিস্তারিত জানাবেন। সবশেষ যে তথ্যটি সেটি কিন্তু গতকাল বিকালে আর কি ঠিক মেডিকেল বোর্ডের একটি বিবৃতির মাধ্যমে গণমাধ্যমের কাছে দেওয়া হয়েছিল, যে বিবৃতিতে কিন্তু মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ ডক্টর জাফর ইকবাল কিন্তু জানিয়েছিলেন তার শারীরিক যে অবস্থার সেখানে কিছুটা সংখ্যাজনক রয়েছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে, এবং ৭২ ঘন্টা সময়ের কথা সেই বিবৃতিতে বলা হয়েছিল, এবং সেখানে কিন্তু বলা হয়েছিল এই ৭২ ঘন্টার সময় ওসমান হাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং তারা সেই ৭২ ঘন্টার সময়ের মধ্যেই কিন্তু আসলে তার পরবর্তী যে উন্নতির অবস্থা বা শারীরিক অবস্থা কোথায় যাবে এই বিষয়গুলো দেখবে। কিন্তু পাশাপাশি যে ভালো সংবাদটি সেই বিবৃতিতে উল্লেখ করা ছিল সেটি ছিল যে তার মস্তিষ্কের যে রক্তক্ষরণের ফলে যে ফুসফুসের জটিলতা এবং কিডনির যে সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যাগুলো কিছুটা কমে গিয়েছে, এবং মস্তিষ্কের রক্তক্ষরণের যে বিষয়টি সেটিও কিছুটা কম হয়েছে। এই
যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু ভালোভাবেই এই ডাক্তাররা দেখছে এবং আশার যে দিক সেই হিসাবেই দেখছে। পাশাপাশি কিন্তু তারা জানিয়েছিলেন যে তার যে ব্রেনের যে বর্তমান যে অবস্থা, ঠিক সেই অবস্থার আরেকটু উন্নতি হলে তার ব্রেনের অবস্থা পর্যবেক্ষণের পরে ডক্টররা আর একটি সিটি স্ক্যান করাবেন আজকে। কালকের বিবৃতিতে এমনটাই বলা হয়েছিল, এমনটাই জানিয়েছিলেন। এবং গতকাল কিন্তু আরও জানানো হয়েছিল যে আজকে সকালবেলা আসলে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অথবা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বা ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। তবে এখনো পর্যন্ত সেই অবস্থানটিতে আসা হয়নি বা এখনো পর্যন্ত গণমাধ্যমের কাছে সেই জায়গাটি, সেই তথ্য বা সেই সংবাদ সম্মেলন কখন হবে, আনুষ্ঠানিকতা শুরু হবে, এই বিষয়গুলো এখনো আসেনি। সেই ক্ষেত্রে পরের সংবাদে আমি ওসমান হাদির যে শারীরিক অবস্থা সেটি আসলে জানাতে পারবো। তবে তার যে শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং এই অপরিবর্তিত শারীরিক অবস্থা হলেও কিন্তু এই ঠিক এখনো পর্যন্ত কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখনো পর্যন্ত সেই এভারকেয়ারের সামনে অপেক্ষা করছে এবং সবাই কিন্তু আসলে দোয়া করছে উনি যত দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন। নওশিন, এই ছিল এভারকেয়ার থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে বনলতা এক্সপ্রেস নামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন চিত্র পরিচালক তানিম নূর। শনিবার রাজধানীর রাশিয়ান হাউসে বনলতা এক্সপ্রেস ছবির শিল্পীদের সঙ্গে গণমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। তারকাবহুল ছবিটিতে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, অভিনেত্রী সাবিলা নূর, আজমেরি হক বাঁধন, জাকিয়া বাড়ি মমসহ অনেকে। নির্মাতারা জানান 15 ডিসেম্বর থেকে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হবে। আগামী ঈদ উল ফিতরে বনলতা এক্সপ্রেস দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। উপস্থিত শিল্পীরা ছবিটিতে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। হুমায়ূন আহমেদের গল্পে এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন সামিউল ভুইয়া ও আয়মান আসিফ স্বাধীন। এটা খুব একটা দারুণ ব্যাপার যে হুমায়ূন আহমেদ আমাদের দেশের, আমাদের সবার প্রিয় লেখক, তার একটা উপন্যাস থেকে এই ছবিটা করার সুযোগ পাচ্ছি। চরিত্রের প্রেমে পড়েই আমি এই কাজটা করছি। আর তানিম নূরের প্রেমে পড়ার একটা বিষয় আছে, কারণ সে দুঃখের কথাও হাসতে হাসতে বলতে পারে। আমাদের লিভিং লেজেন্ডস মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীকে একসাথে পাবো একটা সিনেমাতে। মনে হলো এটা খুবই এক্সাইটিং একটা জার্নি হবে এবং বনলতা এক্সপ্রেসের পুরো জার্নিটা আমি খুবই লুক ফরওয়ার্ড করছি যে অনেক দুর্দান্ত কিছু একটা হবে। সিরিয়াতে জঙ্গি গোষ্ঠী আইএস এর অতর্কিত হামলায় যুক্তরাষ্ট্রের 2 সেনা সহ একজন দোভাষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 3 জন মার্কিন সামরিক সদস্য এবং 2 জন সিরিয়ান সেনা আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সিরিয়ার পালমিরাতে এ হামলা হয়। মাইক্রো ব্লগিং সাইট এক্স এ জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টার পোস্টে মার্কিন সেনাদের ওপর আইএসআইএস এর মাত্র 1 জন সদস্য হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে সেন্টাম। তবে মার্কিন সেনাদের পাল্টা হামলায় ওই হামলাকারী নিহত হয়েছে বলেও জানানো হয়। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে এখনো অসম্পূর্ণ শহীদদের তালিকা, নেই উদ্যোগও। এরপর আছে দৈনিক প্রথম আলো। তাদেরও বিশেষ প্রতিবেদন, তারা 3 জন, বিশেষ লেখা জ্যোতির্ময় গুহ ঠাকুর, রাশিদুল হাসান ও গিয়াসউদ্দিন আহমদকে নিয়ে। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম সন্দেহের তালিকায় 4 জন, হাদিকে হত্যা চেষ্টা ও ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক, মামলা হয়নি। এরপর আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের দিন আজ। এছাড়া তাদের আরেকটি শিরোনাম আতঙ্কে সম্ভাব্য প্রার্থীরা, আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্ন তুলে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ বিভিন্ন দলের নেতাদের। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম দক্ষিণ সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি 6 শান্তিরক্ষী নিহত। এছাড়া তাদের আরেকটি শিরোনাম 507 জনে থেমে আছে তালিকার কাজ। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এসব দেশ বিদেশের তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।